তনুজা একজন প্রত্নতত্ত্ববিদ এবং গবেষক। বালিগঞ্জের তার অফিসে বসে পুরানো দলিল ঘাঁটছিল। হঠাৎ একটি চিঠি আসে, কিন্তু পেছনে কোনো প্রেরকের নাম নেই। চিঠিতে লেখা, চিরকুট বনের রহস্যময় পদ্ম নিয়ে গবেষণা করতে চাইলে আগামী পূর্ণিমার রাতে এখানে আসুন। চিঠির সঙ্গে একটি পুরনো নকশা। তাতে দেখা যায় একটি পুকুর, যার মাঝখানে একটি কালো পদ্ম ফুল। তনুজা প্রথমে চিঠিটিকে উপেক্ষা করতে চেয়েছিল, তবে তার সহকর্মী রাহুলের উৎসাহে তিনি চিঠির বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। রাহুল বলে ওঠে, চিরকুট বন সম্পর্কে তো অনেক গল্পই শুনেছি। কেউ বলে এটি খুব অভিশপ্ত, আবার কেউ বলে এখানে নাকি মৃতের আত্মারা বাস করে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। তৃতীয় সঙ্গী সুমন, একজন চিত্রগ্রাহক, বলে, আমরা তো শুধু ছবি তুলতে যাব, ভয় পেলে না হয় ফেরত আসবো। তিনজন মিলে সিদ্ধান্ত নেয় তারা চিরকুট বনে যাবে। দ্বিতীয় অধ্যায়, বনের প্রবেশদ্বার। পৃথিবীর সব আলো যেন বনের প্রবেশদ্বারে এসে থেমে যায়। বিশাল গাছের ছায়ায় ঢাকা পথ, যার ওপর সূর্যের আলো কোনো দিন পড়েনি। বনের কাছে পৌঁছানোর পর এক বৃদ্ধ এসে তাদের থামায়। তার চোখ ছিল ফাঁকা সাদা, যেন তিনি পৃথিবীর কিছুই দেখেন না। তিনি বলে ওঠেন, তোমরা এখানে এসো না। যারা একবার এই বনে প্রবেশ করে তারা কিন্তু আর ফিরে যায় না। পদ্ম শুধু পদ্ম নয়, সে সময়কে বন্দি করে ফেলে। তনুজা হাসি দিয়ে বলে ওঠে, এগুলো কুসংস্কার, আমরা গবেষণা করতে এসেছি, ভয় পাওয়ার কিছু নেই। বৃদ্ধ আর কিছু না বলে মাথা নত করে বনের ভেতর চলে যান। তার কণ্ঠস্বর বাতাসের সাথে মিশে যায়, দেখি তোমরা কত দূর যেতে পারো। তৃতীয় অধ্যায়, পদ্মের দেখা। বনের গভীর থেকে আরও গভীরে প্রবেশ করতে তাদের সামনে এক বিশাল পুকুরের দেখা মেলে। পুকুরটি যেন স্বচ্ছ নয়, বরং গভীর কালো অন্ধকারে ঢাকা। তার মাঝখানে এক আশ্চর্য কালো পদ্ম। পদ্মটির চারপাশে অদ্ভুত এক ধরনের আলো জ্বলছে, যেন মনে হচ্ছে কখনো লাল, কখনো বা নীল। রাহুল বলে ওঠে, আরে অদ্ভুত তো, পদ্ম সাধারণত এই রঙের তো হয় না। তনুজা এবার ছবির নোট খাতা বের করে পদ্মটির একটা স্কেচ আঁকতে থাকে। তখন পেছন থেকে একটা মৃদু হাসির শব্দ ওঠে। তারা সবাই পেছনে তাকায়, কিন্তু কেউ নেই। এটা কি আমাদের কল্পনা? সুমন ফিসফিস করে বলে ওঠে। তারা অনুভব করে চারপাশের বাতাসটা কেমন যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। পুকুরের পানিতে ছোট ছোট ঢেউ দেখা যাচ্ছে। পদ্মটি যেন তাদের দিকে তাকিয়ে আছে। চতুর্থ অধ্যায়, অভিশাপের গল্প। রাত যখন আরও গভীর হলো, তাদের তাঁবুটা টাঙানো শেষ হয়ে গেল। তারা আগুন জ্বালিয়ে বসে থাকে। তখনই তনুজা তার পুরনো দলিল থেকে জানতে পারে চিরকুট বনের আসল ইতিহাস। ৩০০ বছর আগে এই বন ছিল এক সাধুর তন্ত্র সাধনার স্থান। সেই সাধু চেয়েছিলেন এই ফুলের মাধ্যমে অমরত্ব অর্জন করতে। তিনি তার শক্তি বন্দি করেছিলেন এই কালো পদ্মে। কিন্তু গ্রামের মানুষ সেটি জানতে পেরে সেই সাধুটিকে সেখানেই খুন করে। আর সেই ফুলে অভিশাপ আর ক্রোধ মিশে যায় সেই সাধুর। সেই থেকে যারা ওই পদ্মের দিকে তাকায়, তাদের আত্মা ওই পদ্মে বন্দি হয়ে যায়। রাহুল শুনে বলে ওঠে, আরে তাহলে তো এই বনের পদ্ম এক ধরনের ফাঁদ। সুমন তখন বলে, আচ্ছা আমরা তাহলে এখানে কেন এলাম? তনুজা তাদের আশ্বস্ত করে, বলে, আরে ভয় পেও না, আমরা বিজ্ঞানের লোক, আমরা সত্য উদ্ঘাটন করতে এসেছি। এই অভিশাপ আমাদের কিচ্ছু করতে পারবে না, আর এটা তো অনেক আগের কাহিনী। পঞ্চম অধ্যায়, প্রথম শিকার। তারা যখন ঘুমানোর চেষ্টা করছিল, হঠাৎই রাহুল চিৎকার করে ওঠে।
তার শরীর ধীরে ধীরে কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। সে চিৎকার করে বলে, আমার ভেতর থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তনুজা আর সুমন তাকে টেনে ধরার চেষ্টা করে জাপটে, কিন্তু রাহুল ধীরে ধীরে পুকুরের দিকে টানতে থাকে। তার মুখভঙ্গি এমন যেন সে আর জীবিত নেই। তনুজা এবার চিৎকার করে ওঠে, রাহুল, তুমি কি আমাদের শুনতে পাচ্ছ? কিন্তু রাহুল একটাই কথা তখন বলে, ওই পদ্মের দিকে তাকিও না, ওই পদ্মের দিকে তাকিও না। তারপর সে পানির ভেতরে ডুবে যায়। ষষ্ঠ অধ্যায়, পদ্মের খেলা। তনুজা আর সুমন এবার পালানোর চেষ্টা করে প্রাণপণে, কিন্তু বনের পথ বারবার করে ঘুরে সেই একই পুকুরের দিকে ফিরে আসছে। তনুজা তাৎক্ষণিকভাবে তার নোট খাতা খুলে দেখে, সেখানে তার আঁকা পদ্মের স্কেচ যেন আরও জীবন্ত হয়ে উঠেছে, যেন চোখের সামনে ভাসছে। তনুজা বলে, এবার আমাদের কিছু করতে হবে, আমাদের এভাবে বসে থাকলে হবে না, এই জায়গা খুব অভিশপ্ত, আমরা এখানে বেশি সময় থাকলে আমরাও এবার শেষ হয়ে যাব। তারা পুকুর থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তারা দেখে রাহুল পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার মুখভঙ্গি সেই বৃদ্ধের মতো ফাঁকা। তার চোখে অদ্ভুতভাবে কেমন যেন আলো জ্বলছে। সপ্তম অধ্যায়, সময়ের ফাঁদ। তনুজা আর সুমন বুঝতে পারে এই বনে সময় থমকে গেছে। তারা যতই দৌড়ায় তারা বারবার করে পুকুরের কাছে ফিরে আসে। এক সময় তারা পেছনে ফিরে দেখে সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যেই বৃদ্ধটি যে তাদের বনে ঢুকতেই সাবধান করেছিল। বৃদ্ধটি বলে, তোরা মুক্তি পেতে চাস? তাহলে বনের পদ্মের দিকে তাকিয়ে নিজের আত্মাকে উৎসর্গ করে দে, অন্যথায় এই বনে চিরকাল আটকে থাকবি, চিরকাল আটকে থাকবি। তনুজা তখন সিদ্ধান্ত নেয় সে আর পালাবে না, কারণ তারা পূর্বে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সে পদ্মের দিকে একবার তাকানোর সাহস করে এবং তাকিয়ে ফেলে। ঠিক তখনই চারপাশে কালো ধোঁয়া তাকে ঘিরে ধরে। শেষ অধ্যায়, গল্পের নতুন পাতা। সুমনকে সকালে একা পাওয়া যায়। সে অচেতন অবস্থায় পড়েছিল। তনুজার আর কোনো খোঁজ নেই, রাহুলের খোঁজ তো আগেই নেই। তবে পুকুরের মাঝখানে হঠাৎই একটা নতুন পাথরের মূর্তি দেখা যায়। সবাই মনে করে মূর্তিটি তনুজার। তার মুখভঙ্গি যেন চিরস্থায়ী ভয় আর বিস্ময়ের মিশ্রণ। সুমন এবার গ্রামে ফিরে যায়, কিন্তু সারা জীবনেও আর কখনো এই বনের কথা সে কাউকে বলে না। আর সেই কালো পদ্ম তার নতুন শিকার খুঁজতে থাকে। তো গাইস, গল্পটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা আর কি কি ধরনের গল্প শুনতে চাও, রহস্যময় নাকি হরর স্টোরি, আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই তোমাদের জন্য গল্প লিখব। তোমরা সবাই অনেক ভালো থেকো, আর প্রেরণা 369-এর সাথেই থেকো।